This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি নিউজ অ্যাট 2। আপনাদের সঙ্গে রয়েছে টিভি9 বাংলায় আমি লিমা। এই মুহূর্তে নজর রাখবো একটি বড় খবরের দিকে। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। যে খবর, যে বক্তব্য শোনাবো আপনাদের, অবাক হবেন আপনিও। তিলোত্তমার বাবা বলছেন, তিলোত্তমার বাবা কি বলেছেন? তিলোত্তমার কাছে একটি ডায়েরি ছিল, যে ডায়েরিতে তার নিয়মিত লেখার অভ্যাস ছিল। সেই ডায়েরিতে তিলোত্তমা 9 তারিখ রাতে কি লিখেছিলেন, কারণ সেই ডায়েরি পুলিশ তার তিলোত্তমার বাবা মাকে দেখিয়েছিল, পুলিশ সেই ডায়েরি বাজেয়াপ্ত করেছিল। আচ্ছা, সেই ডায়েরি সিবিআই কে কি দিয়েছে পরবর্তীতে পুলিশ? তদন্তের স্বার্থে যা যা ডকুমেন্ট, যা যা তথ্য প্রমাণ পুলিশের কাছে ছিল, সেগুলো সিবিআই কে দেওয়ার কথা। কিন্তু তিলোত্তমার সেই ডায়েরি, যেই ডায়েরিতে নিয়মিত লিখত তিলোত্তমা, এমনকি সেই রাতেও, যে রাতে তার সঙ্গে নারকীয় ঘটনা ঘটেছে, সেই রাতেও তিলোত্তমা লিখেছিল। কি লিখেছিল? এমন কি লেখা ছিল সেই ডায়েরিতে, যাতে পুলিশ সিবিআই কে এখনো পর্যন্ত সেই ডায়েরি তুলে দিতে পারছে না বা পারেনি? আগে শোনাবো আপনাদেরকে তিলোত্তমার বাবার সেই বক্তব্য। এখন দেখতে পাচ্ছি যে মানে এর পেছনে অনেক বড় চক্র আছে। মানে কি চক্র সেটা তো আমরা জানি না, তদন্ত করে। অনেক অবৈধ কাজকর্ম হতো, নিশ্চয়ই হতো। আমাদের কোনো টেনশন দিতেও চাইতো না কোনো দিনই। যেদিন মারা গেছে সেদিনও তো যে সমস্ত কথা লিখে গেছে ডায়েরিতে আছে, পুলিশ সিজ করেছে। জানি না, এসব বলতে আমরা পুলিশ সিজ করে নিয়েছি। আমার মেয়ে ওই দিন রাতেও লিখেছে। না 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 বলবো না স্যার। পাশের সেমিনার রুমে পাওয়া যায় এবং সেই দেওয়ালটা ভাঙা হয়, কি বলবেন সেটা নিয়েও? বা আমরা তো শুনুন, এটা নিয়ে তো পুলিশ তদন্ত করছে এবং সিবিআইও ব্যাপারটা দেখছে, এবং মহিলা কমিশনের সাথে বন্ধ করে দিয়ে গেছে। নিশ্চয়ই কোনো কিছু চেয়ার চেষ্টা হচ্ছিল আমার মেয়েকে। যে এখন তো মনে হচ্ছে ওখানে যে মার্ডার করেছে এর কোনো মানে একটু সন্দেহ প্রকাশ করছি আমরা। অন্য ঘরে হতে পারে, হতে পারে। আচ্ছা, তার জন্যই হয়তো প্রমাণ লোপাটের চেষ্টা। শুধুমাত্র ডায়েরিতে শেষ নয়, তিলোত্তমার মায়ের যে বক্তব্য তা বিস্ফোরক। তিলোত্তমার মা প্রশ্ন তুলছেন, কি করে অপরাধী যে অভিযুক্ত সে জানতো যে ওই রাতে সেমিনার হলেই ঘুমোবে তিলোত্তমা? সে কি সবটাই তাহলে জানতো? আর তিনি আরো একটা বড় প্রশ্ন তুললেন। তিনি বললেন, ভিতরের কেউই আছে, নইলে এত কিছু ইনফরমেশন তার কাছে পৌঁছলো কি করে? এবং ফরেনসিক যারা এক্সপার্ট, যারা নমুনা সংগ্রহ করছেন, তারা তিলোত্তমার মাকে জানিয়েছেন এই ঘটনা একজনের পক্ষে সম্ভবই নয়। আপনাদেরকে শোনাবো টিভি9 বাংলায় তিলোত্তমার মা ঠিক কি বলেছেন। সিএম এসেই বলেছেন যে আসল দোষী ধরা পড়ে গেছে বললেই আমি বলেছি, না আমি ওকে আসল দোষী মনে করছি না দিদি। আসল দোষী ও, যদি বাইরের ভেতরের কেউ না থাকলে ও কি করে জানলো রাতে আমার মেয়ে সেমিনার রুমে রয়েছে? ম্যাডাম তখন মাথা নিচু করে বললেন, ওই পুলিশকে বললেন যে এটা আমারও কোশ্চেন। একজনের দ্বারা, মানে আমার মেয়ের বডি দেখে যা মনে হয়েছে একার দ্বারা কিছুতেই সম্ভব না। এবং মানে ফরেনসিক ডিপার্টমেন্টের অনেক ডক্টররাও এসেছেন আমার বাড়িতে, তারাও বলেছেন একার দ্বারা কিছুতেই সম্ভব না। সরাসরি কথা বলতে চাইবো আমাদের প্রতিনিধির সঙ্গে। শ্রাবন্তী সাহা রয়েছেন। শ্রাবন্তী, যেখানে বাবা মা তার মেয়ের ওই রকম একটা অবস্থা দেখে এতগুলো প্রশ্ন তুলতে পারে, তাহলে তো স্বাভাবিকভাবে পুলিশের মাথাতে ওই প্রশ্নগুলো আসা উচিত ছিল এবং তাদের এগুলো নিয়ে ভাবা দরকার ছিল এবং তদন্ত সেই গতিতে চলা উচিত ছিল। আদৌ কি সেটা হচ্ছিল? দেখো, যে প্রশ্নগুলো তারা তুলছেন নির্যাতিতার বাবা মা, সেগুলো খুব স্বাভাবিক প্রশ্ন এবং সেগুলো বিস্ফোরক তথ্য বটে। তার কারণ তারা বলছেন মেয়ে রোজ ডায়েরি লিখতো এবং তুমি গোটা যে বাইটটা আমরা শোনালাম আমাদের দর্শকদের, সেখানে দেখবে যে একটা সময় কথা বলতে বলতে মায়ের গলা প্রায় স্তব্ধ হয়ে যাচ্ছে, রুদ্ধ হয়ে যাচ্ছে। ওই ডায়েরিতে কি কিছু লেখা ছিল এতদিন পর্যন্ত? তাহলে পুলিশ একবারও সেই ডায়েরির কথা প্রকাশ্যে বলল না কেন? 2,
যেদিনকে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, সেদিনই বলে দেওয়া হয়েছে যে এই মুহূর্তে সিবিআইয়ের যে আইনজীবী রয়েছে প্রয়োজনীয় তথ্য তাকে এই মুহূর্তে দিয়ে দেওয়া হোক। সেখানে কি ডায়েরির বিষয়টি উল্লেখ ছিল? সেই ডায়েরি কি সত্যিই আপাতত দেওয়া হয়েছে? যেহেতু পুলিশের পক্ষ থেকে আলাদা করে কিছুই বলা হয়নি ডায়েরি নিয়ে, এই সন্দেহ তো ফেলে দেওয়া যাচ্ছে না। এবং সবচাইতে বড় কথা যেটা নির্যাতিতার মা বলছেন, যে মেয়ে তো রোজ রেস্টরুমে বিশ্রাম নিতে যেত, সেদিনকে সেমিনার রুমে রয়েছে সেটা এই অভিযুক্ত জানলো কি করে? তাহলে কি ভিতর থেকে কেউ তথ্য দিয়েছিল? অর্থাৎ বারবার একটা জায়গায় গিয়ে প্রশ্ন থেমে যাচ্ছে, তবে কি একজন নয় অনেকজন ছিল যারা তিলোত্তমার উপরে নির্যাতন চালিয়েছিল? এই প্রশ্নগুলো সবটাই সামনে আসছে এবং তারা আশা রাখছেন যে সিবিআই তদন্ত ইতিমধ্যেই শুরু করেছেন, সেই তদন্তে এই বিষয়গুলোর উত্তর অন্তত মিলবে। ঠিক আছে শ্রাবন্তী, আমাদেরও নজর থাকবে যে মেয়েটি প্রত্যেক দিন নাইট ডিউটি থাকলে স্লিপ রুমে শুতে যেত, যে রেস্ট রুম ছিল, সেই দিন যে সেমিনার হলে শুতে সে যাবে, রেস্ট নিতে যাবে, স্লিপ রুমের এসি খারাপ, এই সংক্রান্ত বিষয়গুলো সামনে আসছে। তার মানে ভিতরে কেউ জানতো এই বিষয়গুলো। নজর থাকবে শ্রাবন্তী, আপাতত তোমায় ধন্যবাদ। কিন্তু কে জানে সবটা? কে জানে পিছনে কে রয়েছে, কারা রয়েছে? সেটাতে কে উপস্থিত ছিল? এই বিষয়ে তদন্ত করছে সিবিআই। আর সিবিআই যখন তদন্ত করছে তখন সন্দীপ ঘোষের বক্তব্য জানাও ভীষণ প্রয়োজন, এবং সেই কারণেই সন্দীপ ঘোষকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে সিবিআই। আমরা দেখলাম গতকাল দুপুর থেকে মাঝ রাস্তা থেকে তুলে নিয়ে যায় সিবিআই, 14 ঘন্টা টানা তাকে জিজ্ঞাসাবাদ করে। আবার কয়েক ঘন্টার ব্যবধানে, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আবারও সকাল সকাল সিবিআই অফিসে পৌঁছে গেলেন সন্দীপ ঘোষ। গতকালের পর আজ ঠিক কোন কোন বিষয়গুলো জানা হতে পারে? তাহলে কি গতকাল 14 ঘন্টার জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট নয় সিবিআই অফিসাররা? সরাসরি আমাদের প্রতিনিধির কাছ থেকে কথা বলে এই বিষয়ের আপডেট নেব। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, একেবারে লিমা, গতকাল প্রায় 14 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই সন্দীপ ঘোষকে সিজে কমপ্লেক্সে সিবিআইয়ের তরফ থেকে, এবং গতকাল প্রায় রাত 2টো নাগাদ তাকে গতকালের মতো ছেড়ে দেওয়া হয় এবং আজকে আবার ফের তাকে আসতে বলা হয়েছিল, এবং সেই মতো আমরা দেখলাম 10টা নাগাদ সন্দীপ ঘোষ তিনি চলে এলেন সিবিআই দফতরে, এবং এদিন তার কাছে দেখা গেল একটি ফাইল, অর্থাৎ বেশ কিছু নথি তিনি আজকে সিবিআই দফতরে জমা দেবেন বা তদন্তকারী অফিসারদের জানাবেন। সেটার জন্যই সেই নথি নিয়ে এসেছেন বলে তেমনটাই জানা যাচ্ছে। গতকাল জিজ্ঞাসাবাদ পর্বের পরেও বেশ কিছু নতুন তথ্য প্রমাণ, নতুন কিছু প্রশ্ন তদন্তকারীদের কাছে রয়েছে, যে বিষয়গুলি তাদের কাছে জানা অত্যন্ত প্রয়োজন, যার ভিত্তিতে তাকে আজকে আবার তলব করা হয়েছে। এবং ইতিমধ্যেই 4 ঘন্টা হয়ে গিয়েছে আজকে তাকে জিজ্ঞাসাবাদ যে প্রক্রিয়া, সেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে, এখনও চলছে। এবং শুধুমাত্র সন্দীপ ঘোষ নয়, আমরা দেখলাম কিছু সময় আগে সিবিআই দফতরে আরও একজন মহিলা চিকিৎসক এলেন, যিনি মূলত ফরেন্সিক মেডিসিনের চিকিৎসক, তেমনটা জানা যাচ্ছে। এবং এই সন্দীপ ঘোষের কাছে তদন্তকারী অফিসাররা যে বিষয়গুলি জানতে চায় তার মধ্যে অন্যতম হলো 1, ঘটনা সম্পর্কে, 2, হাসপাতালের নিরাপত্তা সম্পর্কে, এবং সেক্ষেত্রে যে বড়সড় গাফিলতি ছিল, খামতি ছিল, সেই খামতিগুলি কেন পূরণ করা হয়নি। ঘটনা সম্পর্কে তদন্তকারীরা যেটা জানতে চান এই সন্দীপ ঘোষের থেকে, যে তাকে কখন, কিভাবে, কার মারফত তিনি প্রথম জানতে পারেন যে আরজিকর হাসপাতালের ভেতরে, অর্থাৎ তার হাসপাতালে এই মর্মান্তিক ঘটনা, এই তিলোত্তমাকে নৃশংসভাবে খুন করার ঘটনা ঘটেছে, কে জানিয়েছিল। একই সঙ্গে পরিবারের সদস্যদের কাছে অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয় দিয়ে যিনি ফোন বলেছিলেন যে আত্মহত্যা করেছে তিলোত্তমা, সে কথা, সেই ব্যাপারটা কি তিনি জানতেন? তিনি কি বলেছিলেন আত্মহত্যার ঘটনা জানাতে, নাকি সেই অ্যাসিস্ট্যান্ট সুপার নিজে থেকে শতপ্রণীত হয়ে এই ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল? সেই বিষয়গুলি তারা জানতে চান। এই সন্দীপ ঘোষ তিনি কি নিজে সরাসরি ওই পরিবারের সঙ্গে একবারের জন্য ঘটনার পর কথা বলেছিলেন? কিভাবে ঘটনা ঘটেছে সেটা জানিয়েছিলেন? তাকে যখন ফোন করা হয়েছিল তিনি তখন ঘটনার বিবরণ যখন নিয়েছিলেন, তখন কোথায়, কোন রুমে এই ঘটনা বলা হয়েছিল এবং কি পরিস্থিতির কথা ব্যাখ্যা করা হয়েছিল, এবং তিনি যখন নিজে সেখানে পৌঁছলেন তিনি কি সেখানে কি পরিস্থিতি দেখলেন সেটা ব্যাখ্যা করতে বলা হলো। এবং এই সঞ্জয় বা এই কোনো বহিরাগত লোকজনের যাতায়াত রয়েছে এই সম্পর্কিত কোনো অভিযোগ কি তার কাছে এসেছিল? সিকিউরিটি নিয়ে রিভিউ মিটিং পুলিশের সঙ্গে বা এবং নিরাপত্তা এজেন্সির সঙ্গে কি তিনি আদৌ করতেন? তার কারণ নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে, যারা পড়ুয়া রয়েছে তারা করছে। সেক্ষেত্রে সিকিউরিটি রিভিউ মিটিং কি তিনি একবারও করেছিলেন? পুলিশের তরফ থেকে কি সিসিটিভি ক্যামেরা আরও বসানোর জন্য, আলো বাড়ানোর জন্য কোনো পরামর্শ দেওয়া ছিল? এই সংক্রান্ত খুঁটিনাটি বিষয় তারা জানতে চান। একেবারে দেখা যাক উত্তর তিনি দেন কিনা। সুজয়, তুমি প্লিজ সেই দিকটা নজর রাখো, তোমার মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে জানাবো যে ঠিক কি চলছে সিজিওতে এবং জিজ্ঞাসাবাদে কি উত্তর দিতে পারছেন। আর এবং আরো বড় একটা প্রশ্ন, সন্দীপ ঘোষ আদৌ কোনো উত্তর দিতে পারছেন কিনা, নথি জমা করতে পারছেন কিনা, সেই বিষয়টা নজর রয়েছে। কিন্তু আজকে সকালে বই যে বললাম কিছুটা সময় ব্যবধানেই আবার তিনি সিজিওতে যান।
কারণ জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই তাকে ডেকে পাঠিয়েছে, এখন জিজ্ঞাসাবাদ চলছে। তো সেই সময় অর্থাৎ বাড়ি থেকে বেরোনোর সময় আমাদের সাংবাদিকদের মুখোমুখি হয় কি বললেন সন্দীপ ঘোষ, শুনুন। ফলস ইনফরমেশন দেবেন না আমাকে। আমাকে সিবিআই অ্যারেস্ট করেনি, প্রথম কথা। আমাকে জিজ্ঞাসাবাদ করেছে, দ্বিতীয় কথা। আর এটা পুরো আন্ডার ইনভেস্টিগেশন আছে, সেজন্য আমি কিছু বলতে পারবো না। বাট আপনাদের কাছে একটা সবিনয় অনুরোধ, প্লিজ রিউমার স্প্রেড করবেন না। আপনাকে জিজ্ঞাসাবাদের মূল বিষয়টা কি? আর আরেকটা যেটা আমি দেখলাম কিছু মিডিয়াতে, যে সঞ্জয়কে সঙ্গে নিয়ে বসে, এগুলো কিন্তু পুরো ভুল। এগুলো কোনো এরকম কিছু হয়নি। আমাকে ওনারা জিজ্ঞাসাবাদ করেছেন এবং খুবই ভালো ব্যবহার করেছেন। একটাই প্রশ্ন করব আপনাকে, একটাই প্রশ্ন, সবাই আপনাকে কেন মাস্টারমাইন্ড বলছে? এবার আপনাদেরকে সন্দীপ ঘোষের বাড়ির সামনের ছবিটা দেখাবো। গতকাল থেকে ইভেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি, কারণ দেখানোর প্রয়োজন রয়েছে। সন্দীপ ঘোষ তিনি আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ, তিনি এখন পুলিশের নিরাপত্তা পাচ্ছেন কেন, এই প্রশ্ন করছি, সে তো ছবি দেখলেই পরিষ্কার হয়ে যাবে। গতকাল থেকে এই যে ছবিটা দেখছেন, সন্দীপ ঘোষের বাড়ির ঢিলছোড়া দূরত্বে পুলিশ বসে রয়েছে, এবং এক নয় একাধিক পুলিশ, প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে সন্দীপ ঘোষের বাড়ির সামনে। এখানেই শেষ নয়, এবার চলুন সেকেন্ড ছবি। ঠিক টিভি লাইন বাংলার একেবারে যে স্ক্রিনে ডান দিকের ছবিটা দেখতে পাচ্ছেন, এটা আজকের ছবিটা দেখাচ্ছি। কি ছবি এখানে? এখানে দেখা যাচ্ছে পুলিশ কার্যত প্রোটেকশন দিয়ে সন্দীপ ঘোষকে বাড়ি থেকে সিজিও পর্যন্ত পৌঁছে দিল। আচ্ছা, এই নির্দেশ কে দিল? পুলিশ প্রোটেকশন সন্দীপ ঘোষ পাবেন, এটা তো নিশ্চয়ই নির্দেশ দেওয়া হয়েছে। কেন সন্দীপ ঘোষ কেন পুলিশ প্রোটেকশন পাচ্ছেন? আমরা এই মুহূর্তে পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে যোগাযোগ করেছি। অরিন্দম বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভি 9 বাংলা। এই মুহূর্তে আমরা দুটো ছবি দেখাচ্ছি। প্রথম ছবি সন্দীপ ঘোষের বাড়ির বাইরে, যেখানে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, গতকাল থেকে আজকেও রয়েছে, এবং আজকে যখন সে সিজিওতে যায়, পুলিশ তাকে সিজিও পর্যন্ত নিয়ে যায়। আচ্ছা, আপনি আমাদের একটু পরিষ্কার করে বুঝিয়ে বলবেন, পুলিশের নিরাপত্তা তো সন্দীপ ঘোষ চাইলেই আর পেয়ে যেতে পারেন না, তার জন্য তো কাউকে নির্দেশ দিতে হবে। দেখুন, এখানে হাইকোর্টের যে রিমার্কসটা বলেছে গতকালকে, যে আপনি তো খুব ইম্পর্টেন্ট ব্যক্তি, কারণ আপনাকে তো গার্ড দেওয়ার জন্য তো 500 পুলিশও দেওয়া যেতে পারে, এটা তো হাইকোর্ট বলেছে। এবার আপনাকে বলি, অ্যাপ্রিহেনশন অ্যান্ড অ্যারেস্ট দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। তাকে যে ডাকা হয়েছে, দ্যাট ইজ অ্যাপ্রিহেন্ডেড, মানে তাকে অনুমান করে ডাকা হয়েছে। আফটার প্রলংড ইন্টারোগেশন করার পরে দিস কোশ্চেন রাইজ করে, তখন দিস কোশ্চেন উইল অ্যারাইজ whether that person will be arrested in this case or not। কিন্তু আপনারা যেটা বলছেন যে আজকে স্পট দেওয়া হয়েছে, এটা নিশ্চয়ই তাহলে রাজ্য সরকারের একটা ইনস্ট্রাকশন না থাকলে তো পুলিশ বাহিনী যেতে পারে না। এটা তো বিয়ে বাড়ি নয় যে অ্যাপ্লিকেশন করেছে খুন হতে পারে, আপনাকে আমাকে 10টা পুলিশ দিন। কারণ এত বড় একটা ঘটনা, সিবিআই তদন্ত করছে, প্রতি মুহূর্তে সিবিআই যাচ্ছে, তাহলে তার মধ্যে যদি আজকে স্কট দেয়, তাহলে নিশ্চয়ই দোজ আর দ্য কনসার্ন অথরিটি অফ স্টেট গভর্নমেন্ট, তারা নিশ্চয়ই ডাইরেকশন দিয়েছে টু গিভ অ্যাডিকুয়েট পুলিশ প্রোটেকশন টু অ্যাভয়েড এনি আনটুয়ার্ডস ইনসিডেন্ট। সেই কারণে দিয়েছে। এখানে তো আপনিও কিছু বলতে পারবেন না, আমিও কিছু বলতে পারবো। সাধারণ মানুষ এখন যেটা প্রশ্ন করবে, যে এত বড় একটা যে ভক্তকে নিয়ে এত বড় ঘটনা ঘটলো, তাকে আজকে পুলিশ দিয়ে নিয়ে যাচ্ছে। কারণ হয়তো জনগণ আজকে এমন পরিস্থিতি হয়েছে চতুর্দিকে, হয়তো জনরোষে তাকে পিটিয়ে মেরেও দিতে পারে, এমন একটা ঘটনা হতে পারে। অতএব এই ক্ষেত্রে আমি কিছু বলতে পারবো না, এই কারণে যে এটা রাজ্য সরকারের নিশ্চয় যদি স্কট দেয়, তাহলে রাজ্য সরকার তার ইনস্ট্রাকশন দিয়েছে বলে, পুলিশ বিভাগ ইনস্ট্রাকশন দিয়েছে বলে তাকে কিন্তু স্কট করে নিয়ে যাওয়া হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মতামত আমাদেরকে জানানোর জন্য। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে কথা বললাম, তিনি তার মতামত জানালেন। এখন পুলিশ প্রোটেকশন কেন সন্দীপ ঘোষ পাচ্ছেন, এদিকে টিভি 9 বাংলার কিন্তু নজর রয়েছে। আরজিকর কাণ্ডে রাজনীতি করছে সিপিএম এবং বিজেপি, ঠিক এই অভিযোগ তুলে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি তো দেখেছেন আপনারা। রাম এবং রামের চক্রান্ত ভাঙতে এবার অভিষেককেও সক্রিয়ভাবে চাইছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন কুণাল ঘোষ। আমরা সেই পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি। কুণাল ঘোষ যে পোস্ট করেছেন, যেখানে ইতিমধ্যে আগেই মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন এবং সিপিএম এবং বিজেপির বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুলছে। এই অভিযোগ তুলে ইতিমধ্যেই যখন পথে নেমেছেন, তখন সেখানে অভিষেককে পাশে চাইছেন। রাম বামের চক্রান্ত ভাঙতেই এবার অভিষেককে সক্রিয়ভাবে চাইছেন, কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কেন বলতে হচ্ছে? আমি সৌরভ গোর কাছ থেকে ঠিক এটাই জানতে চাইবো। সৌরভ, একেবারেই দেখো, কুণাল ঘোষের এই পোস্টটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দলের ভেতরে যে একটা চাপানোতর চলছে, এটা
এই বিশিষ্ট মুখপাত্রের পোস্ট থেকেই কিন্তু তা একেবারে স্পষ্ট হচ্ছে। তুমি ঠিকই বলেছো যে যদি দলের ভেতর কোনো আলোচনা হয় সেটা তো দলের ভেতর হবে, তা নিয়ে পোস্ট কেন করতে হচ্ছে? এবং আমরা জানি যে পোস্টে কি বলছেন তিনি বলছেন অভিষেককে আরো সক্রিয় হতে এবং যাবতীয় ষড়যন্ত্রকে নস্যাৎ করে। ষড়যন্ত্র বলতে তিনি কি ইঙ্গিত করতে চাইছেন? দেখো, আমরা TV9 বাংলা একটা খবরের ওপর আমরা জোর দিচ্ছি যে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে যে মিছিল, সেই মিছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন দেখা গেল না তা নিয়ে তৃণমূলের জেলায় জেলায় কিন্তু আলোচনা চলছে, চর্চা চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আরজিকর কাণ্ডে ক্ষুব্ধ? যে ক্ষোভ তিনি উগরে দিয়েছিলেন 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর, যে বিভিন্ন শহরাঞ্চলে কাজ হচ্ছে না এবং 21শে জুলাইয়ের মঞ্চে তিনি বলেছিলেন যারা কাজ করবেন না তাদের দলের পদ থেকে সরিয়ে দেওয়া হবে। অর্থাৎ দল এবং প্রশাসনের একাংশের কাজ নিয়ে ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আরজিকর কাণ্ডে তিনি কি ক্ষুব্ধ? না হলে প্রয়োজনের তুলনায় তাকে সক্রিয় হতে দেখা যাচ্ছে না কেন? তাকে নীরব থাকতে দেখা যাচ্ছে কেন? এই প্রশ্নটা আমরা তুলছি না, এই প্রশ্নটা কিন্তু তৃণমূলে কান পাতলেই শোনা যাবে। এবং বোঝা যাচ্ছে সৌরভ যে তৃণমূলের অন্দরে কোথাও একটা দ্বন্দ্ব রয়েছে, নইলে কেন কুণাল ঘোষকে হঠাৎ করে অভিষেককে পাশে যাওয়ার জন্য এই পোস্ট করতে হলো? নজর থাকবে। অনেক ধন্যবাদ সৌরভ তোমায়। কিন্তু যে ঘটনা ঘটলো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমে প্রতিবাদ করলেন, এই প্রতিবাদের ছবি কিন্তু দেশের সর্বত্র। আপনাদের জানিয়ে রাখি, তিলোত্তমার সঙ্গে যে নক্কারজনক ঘটনা ঘটেছে এবং পরবর্তীতে আরজি করে যেভাবে হামলা হয়েছে, এই ঘটনার প্রতিবাদে আজ সকাল 7টা থেকে আইএমএর তরফ থেকে 24 ঘন্টা কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে এবং গোটা দেশের ছবি আমরা আপনাদের এই মুহূর্তে একসঙ্গে দেখাচ্ছি। মুম্বাই, দিল্লি, পাটনা, চেন্নাই, আহমেদাবাদ, রাজকোট, সর্বত্র সমস্ত হাসপাতালগুলোতে ওপিডি, এমার্জেন্সি সমস্ত কিছু থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। हम लोग इतना कर रहे हैं, हम लोग बस वही बोल रहे हैं कि ये बस डॉक्टर की एक चीज़ नहीं है। डॉक्टर को हो चुका है तो किसी को भी हो सकता है, और उधर आरजेकर में हुआ है, मतलब कहीं भी हो सकता है, कोई भी हॉस्पिटल में हो सकता है। ये तो सेफ्टी एक बेसिक राइट है ना। इतना मतलब बिना सोए, बिना अच्छे से खाना खाए काम कर रहे हैं, बस वापस एक ही चीज़ तो मांग रहा है, थोड़ा सेफ एक एनवायरनमेंट चाहिए जिसमें काम कर सके। दिक्कत है, सही बात है, दिक्कत सहेंगे, बाकी महिलाओं को सुरक्षा पहले ज़रूरी नहीं है देश के लिए। ठीक है, तो इमरजेंसी तो चालू है ना। भैया कहाँ से हैं? किशनगंज से। आईसीयू में डॉक्टर लोगों की जो सेवा है वो बराबर दे रहे हैं और कोई दिक्कत नहीं है, लेकिन मुझे ऐसा लगता है कि जो कलकत्ता में हुआ वो गलत हुआ है, और जो गलत किया है लोगों ने उसको सजा होना चाहिए और वैसा होना नहीं चाहिए। डॉक्टर लोग अपने तन मन धन से वो अपनी सेवा दे रहे हैं और उनके सरकार ने उनको सपोर्ट करना चाहिए। सेवा मतलब है थोड़ा जो इमरजेंसी है उसमें थोड़ा आता है, जो रिपोर्ट भी पढ़ाने में थोड़ा दिक्कत आ रहा है। दिक्कत तो आ रही है, जब ऐसा मसला हुआ तो इसकी वजह से तो दिक्कत आ रही है, मगर अभी क्या करते हैं, जो चीज़ है वो तो करना पड़ेगा। मगर इधर भी अभी वार्ड ये सभी बंद हुआ है कि डॉक्टर की वजह से, और वहाँ जो कांड हुआ है, जब तक वहाँ का जो मसला सॉल्व नहीं हुआ, जब तक डॉक्टर लोग तो अपना स्टॉक तोड़ेंगे नहीं। দেশের বিভিন্ন প্রান্তের ছবি তো দেখালাম, কিন্তু আমাদের রাজ্যে শিলিগুড়িতে অর্থাৎ উত্তরবঙ্গে কি প্রভাব পড়লো এই কর্মবিরতির? প্রসেনজিৎ চৌধুরী পাঠানো প্রতিবেদন এবার আপনাদের জন্য। আরজিকর কাণ্ডে আইএমএর ডাকে গোটা দেশ জুড়ে চিকিৎসকরা ধর্মঘট পালন করছেন। সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলি ছাড়াও বেসরকারি হাসপাতালের ওপিডিও কার্যত বন্ধ। একাধিক ওপিডির এই ঘর, যে ঘরগুলোয় অন্য সময় রোগীরা ভিড় জমান, সেই ঘরগুলো আজ খাকা করছে। সরকারি হাসপাতালের পাশাপাশি বিভিন্ন বেসরকারি হাসপাতালে ওপিডিতে আজ কাজ করছেন না চিকিৎসকরা জানাচ্ছেন ইমার্জেন্সির ক্ষেত্রে তারা রোগীদেরকে দেখবেন, কিন্তু তিলোত্তমার কাণ্ডে দ্রুত বিচার চেয়ে এবং আরজিকরের ঘটনার প্রতিবাদ জানিয়ে গোটা দেশ জুড়ে এই যে ধর্মঘট, সেই ধর্মঘটে তারাও সামিল হচ্ছেন। আউটডোর বন্ধ আছে ওপিডি, বাট এমার্জেন্সি সার্ভিস চলছে। যত ব্লাড ইনভেস্টিগেশন কিছু টেস্ট সেগুলো অফ আছে, আর আমরা এমার্জেন্সি সার্ভিসের জন্য প্রস্তুত আছি।
আর আউটডোর কি মানে সকাল থেকেই বন্ধ? একদম সকাল থেকে বন্ধ, যেটাই ফুললি স্টপ। আপনারাও চাইছেন যে দ্রুত জাস্টিস আসুক? হ্যাঁ, দ্রুত জাস্টিস আসুক, যিনারা অপরাধী আছেন ধরা পড়ুক, আমরা এটাই চাই। তারা চাইছেন এই ঘটনায় দ্রুত বিচার হোক, আর এই দাবিতেই গোটা দেশ জুড়ে চিকিৎসকদের এই ধর্মঘট, যার প্রভাব উত্তরবঙ্গের বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে পড়ছে। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি।